আমার প্রিয় দেশবাসী, নমস্কার। বর্ষার এই মরশুমে প্রাকৃতিক দুর্যোগে সমগ্র দেশ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। গত কয়েক সপ্তাহে আমরা বন্যা ও ভূমিধসের বড় তাণ্ডব দেখেছি। কোথাও ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, কোথাও ক্ষেত ডুবে গেছে, পরিবারের পর পরিবার ধ্বংস হয়ে গেছে। জলের তীব্র স্রোতে কোথাও সেতু ভেসে গেছে, রাস্তা ভেসে গেছে, মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। ঘটনাগুলো প্রত্যেক ভারতবাসীকে দুঃখ দিয়েছে। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের কষ্ট আমাদের সবার কষ্ট। যেখানেই সংকট এসেছে, সেখানকার মানুষকে বাঁচানোর জন্য আমাদের এনডিআরএফ, এসডিআরএফ এর জওয়ানরা, অন্যান্য নিরাপত্তা বাহিনী সকলেই দিনরাত খেটেছে। জওয়ানরা প্রযুক্তির সাহায্য নিয়েছে। থার্মাল ক্যামেরা, লাইভ ডিটেক্টর, স্নিফার ডগস এবং ড্রোন সার্ভেলেন্স এমন অনেক আধুনিক উপায়ের সাহায্যে ত্রাণ কাজে গতি আনার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। এই সময় হেলিকপ্টার দিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে, আহতদের এয়ারলিফট করা হয়েছে। দুর্যোগের সময় সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্থানীয় মানুষ, সমাজকর্মী, ডাক্তার, প্রশাসন সংকটের এই সময়ে সবাই সম্ভাব্য সব রকম চেষ্টা করেছে। আমি এমন প্রত্যেক নাগরিককে হৃদয় থেকে ধন্যবাদ জানাই, যারা এই কঠিন সময়ে মানবতাকে সবার উপরে রেখেছে। আমার প্রিয় দেশবাসী, বন্যা ও বৃষ্টির এই ধ্বংসলীলার মাঝে জম্মু ও কাশ্মীর দুটি খুবই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এগুলো হয়তো অনেকেই জানেন না, কিন্তু যখন আপনি সেই সাফল্যগুলোর কথা জানবেন, তখন আপনার ভীষণ আনন্দ হবে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার একটি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। এখানে পুলওয়ামার প্রথম ডে নাইট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগে এটা হওয়া অসম্ভব ছিল, কিন্তু এখন আমার দেশ বদলাচ্ছে। এই ম্যাচটি রয়্যাল প্রিমিয়ার লিগের অংশ, যেখানে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন দল খেলছে। পুলওয়ামায় রাতের বেলায় হাজার হাজার মানুষ, বিশেষ করে যুবক যুবতীরা ক্রিকেট উপভোগ করছে। হ্যাঁ, এমন একটি দৃশ্য সত্যি দেখার মতো ছিল। বন্ধুরা, দ্বিতীয় যে ঘটনাটি মনোযোগ আকর্ষণ করেছে, সেটি হলো দেশে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল, এবং সেটাও শ্রীনগরের ডাল লেকে হয়েছে। সত্যি এমন উৎসব আয়োজন করার জন্য এটা একটি বিশেষ জায়গা। এর উদ্দেশ্য হলো জম্মু কাশ্মীরে ওয়াটার স্পোর্টসকে আরও জনপ্রিয় করে তোলা। সারা ভারত থেকে 800-র বেশি অ্যাথলিটস অংশ নিয়েছিল। মহিলা অ্যাথলিটসরাও পিছিয়ে ছিল না। তাদের অংশগ্রহণও প্রায় পুরুষদের সমান ছিল। আমি সেই সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে চাই, যারা এতে অংশ নিয়েছিল। বিশেষ অভিনন্দন মধ্যপ্রদেশকে, যারা সবচেয়ে বেশি মেডেল জিতেছে। তারপর হরিয়ানা এবং ওড়িশার স্থান। জম্মু কাশ্মীরের সরকার আর সেখানকার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তার আমি ভূয়সী প্রশংসা করি। বন্ধুরা, এই ইভেন্টের যে অভিজ্ঞতা, তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি ভেবেছি এমন দুজন খেলোয়াড়ের সাথেও কথা বলবো, যারা এতে অংশ নিয়েছিল। তাদের মধ্যে একজন হলেন উড়িষ্যার রশ্মিতা সাহু এবং অন্যজন হলেন শ্রীনগরের মহসিন আলী। চলুন শুনে নেওয়া যাক তারা কি বলছেন। রশ্মিতা জি, নমস্কার। নমস্কার স্যার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ স্যার। রশ্মিতা জি, সবার আগে তো আপনাকে ক্রীড়া জগতে সাফল্যের জন্য অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার।
রশ্মিতা, আমাদের শ্রোতারা আপনার সম্পর্কে এবং আপনার স্পোর্টস জার্নি সম্পর্কে জানতে খুব আগ্রহী, আমিও জানাতে চাই। প্লিজ আমাদের বলুন। স্যার, আমি উড়িষ্যা থেকে রশ্মিতা সাহু, আর আমি ক্যানোয়িং প্লেয়ার। আমি 2017-তে স্পোর্টস জয়েন করেছিলাম, আর শুরু করেছিলাম কেন আমি ন্যাশনাল লেভেলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আর ন্যাশনাল গেমস এ পার্টিসিপেট করেছি। স্যার, আমার 41টা মেডেল আছে, 13টা গোল্ড, 14টা সিলভার, 14টা ব্রোঞ্জ মেডেল স্যার। এই খেলার প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো? প্রথম কে আপনাকে এই দিকে অনুপ্রাণিত করেছে? আপনার পরিবারে কি খেলাধুলোর পরিবেশ আছে? সুইমিং কে লিয়ে গেয়া থা। নো স্যার, আমি যে গ্রাম থেকে আসি সেখানে খেলাধুলোর কোনো সুযোগ ছিল না, তো এখানে বোটিং হচ্ছিল, তাই আমি এমনি সুইমিং করতে গিয়েছিলাম। তো আমি আর আমার বন্ধুরা এমনি সুইমিং করছিলাম, তখন একটা ক্যানোয়িং কায়াকিং এর বোট গেল। তো আমার সেটার ব্যাপারে কিছুই জানা ছিল না। তখন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এটা কি। তো বন্ধু বলল যে ওখানে জগৎপুরে সাই স্পোর্টস সেন্টার আছে, সেখানে খেলাধুলো হয়, আমিও সেখানে যাব। আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আমার তো জানাই ছিল না যেটা আসলে কি, জলে বাচ্চারা সব কিভাবে করে, বোটিং কিভাবে করে। আমি বললাম যে আমিও যাব, কিভাবে যেতে হবে বলো। তো ওকেও বলো, ওখানে গিয়ে কথা বলো। তারপর আমি সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে বাবাকে বললাম আমাকে যেতে হবে, বাবা আমাকে যেতে হবে। তারপর বাবা বললেন ঠিক আছে, বাবা আমাকে নিয়ে গেলেন। সেই টাইমে ট্রায়াল তো ছিল না। তারপর কোচরা বললো যে ট্রায়াল ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারি মার্চে আপনি সেই ট্রায়ালের টাইমে চলে আসুন। তারপর আমি ট্রায়ালের টাইমে এলাম। আচ্ছা রশ্মিতা, কাশ্মীরে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে আপনার নিজের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথমবার কাশ্মীর গিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি প্রথমবার কাশ্মীর গিয়েছিলাম। আমাদের জন্য ওখানে প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল। ওটাতে আমার দুটো ইভেন্ট ছিল, সিঙ্গলস 200 মিটার আর 500 মিটার ডাবলসে, আর আমি দুটোতেই গোল্ড মেডেল পেয়েছি স্যার। আরে বাহ, দুটোতেই জিতেছেন! ইয়েস স্যার। অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা রশ্মিতা, ওয়াটার স্পোর্ট ছাড়া আপনার কি কি হবিজ আছে? স্যার, ওয়াটার স্পোর্টস ছাড়াও স্যার আমার স্পোর্টস এর মধ্যে রানিং খুব ভালো লাগে। যখনই আমি কোথাও হলিডেতে ঘুরতে যাই আমি সেখানে গিয়েও দৌড়াই। আমার যে পুরনো মাঠ আছে ওখানে আমি আগে একটু ফুটবল খেলতে শিখেছিলাম, তো ওখানে যখনই যেতাম আমি খুব দৌড়তাম। আর আমি ফুটবলও খেলি স্যার, অল্প স্বল্প। মানে খেলা আপনার রক্তে আছে। হ্যাঁ স্যার, আমি যখন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে ছিলাম তখন আমি যাতেই পার্টিসিপেট করতাম সবগুলোতে ফার্স্ট হতাম, চ্যাম্পিয়ন হতাম স্যার। রশ্মিতা, যারা আপনার মতো খেলায় এগিয়ে যেতে চায় তাদের যদি কোনো মেসেজ দিতে হয় তাহলে আপনি কি বলবেন? অনেক বাচ্চাদের বাড়ি থেকে বেরোনো বারণ থাকে, আর মেয়ে হলে আম, তো বাইরে কি করে যাবি। আর কিছু কিছু মানুষ টাকার সমস্যার জন্য খেলা ছেড়ে দিচ্ছে। আর এই যে খেলো ইন্ডিয়ার স্কিমটা, তাতে অনেক বাচ্চারা আর্থিক সাহায্য পায় আর অনেক বাচ্চাদের অনেক হেল্প হচ্ছে, সেই কারণে অনেক বাচ্চারা এগিয়ে যেতে পারছে। আর আমি সবাইকে বলবো যে খেলা ছাড়বেন না, খেলার মাধ্যমে অনেক দূর যাওয়া যায় স্যার। খেলাধুলো তো একটা খেলাই, কিন্তু তাতে শরীরের প্রত্যেকটা অঙ্গ সুস্থ থাকে, আর খেলাকে এগিয়ে নিয়ে ইন্ডিয়াকে মেডেল জেতানো আমাদের কর্তব্য স্যার। চলুন রশ্মিতাজি, আমার খুব ভালো লাগলো। আপনাকে আবার একবার অনেক অনেক শুভেচ্ছা। আর আপনার বাবাকেও আমার তরফ থেকে প্রণাম জানাবেন, কারণ উনি এত কষ্টের মধ্যেও একজন মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য এত উৎসাহ দিয়েছেন। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ স্যার। মহসিন আলী, নমস্কার। নমস্কার স্যার। মহসিন জি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। মহসিন, প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালের প্রথম গোল্ড মেডেলটা যখন আপনি জিতলেন তখন কেমন লেগেছিল আপনার? স্যার, আমি খুব খুশি। আমি খেলো ইন্ডিয়াতে গোল্ড মেডেল জিতেছি, যেটা এখানে প্রথমবার হয়েছে কাশ্মীরে। মানুষজন কি আলোচনা করছে? জি, অনেক আলোচনা হচ্ছে স্যার। পুরো ফ্যামিলি খুব খুশি। আপনার স্কুলের শিক্ষক বন্ধুরা? স্কুলের সবাই খুব খুশি। কাশ্মীরে সবাই বলে আপনি গোল্ড মেডেলিস্ট। তাহলে আপনি তো এখন বড় সেলিব্রিটি হয়ে গেছেন। ইয়েস স্যার। আচ্ছা, ওয়াটার স্পোর্টসের প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো আর এর সুবিধাগুলো কি কি আপনার কি মনে হয়? প্রথমে ছোটবেলা আমি দেখেছিলাম ওই বোট চলছে ওখানে ডাল লেকে, বাবা জিজ্ঞেস করেছিলেন তুমি কি করবে, আমি বললাম হ্যাঁ আমারও ইচ্ছে আছে।
আমিও তারপর ম্যাডাম আমাকে শেখালে বিলকুসম্যান। আচ্ছা মহসিন, সারা দেশের মানুষ এসেছিল। প্রথমবার ওয়াটার স্পোর্টসের অনুষ্ঠান হলো, আর সেটাও শ্রীনগরে, তাও আবার ডাল লেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত মানুষ এসেছিলেন, ওখানকার স্থানীয় মানুষদের অনুভূতি কেমন ছিল? খুবই আনন্দের ব্যাপার স্যার। সবাই বলছিল ভালো জায়গা, সবকিছু ভালো, এখানকার সমস্ত ফ্যাসিলিটি ভালো, এখানে খেলো ইন্ডিয়াতে সবকিছু ভালো ছিল। তাহলে আপনি কি খেলার জন্য কাশ্মীরের বাইরে কোথাও গেছেন কখনো? ইয়েস স্যার, আমি ভোপাল গেছি, গোয়া গেছি, কেরালা গেছি, হিমাচল গেছি। আচ্ছা, তাহলে তো আপনি পুরো ভারতবর্ষ দেখে ফেলেছেন। ইয়েস স্যার। আচ্ছা, এত খেলোয়াড় ওখানে এসেছিল, ইয়েস স্যার। নতুন কোনো বন্ধু হয়েছে? স্যার অনেক বন্ধু হয়েছে, একসঙ্গে ঘুরেছি আমরা, এখানে ডাল লেকে, লাল চকে, সব জায়গায় ঘুরেছি আমরা স্যার। পহেলগামও গেছিলাম। ইয়েস স্যার, সব জায়গায়। দেখুন, আমি তো দেখেছি যে জম্মু কাশ্মীরের স্পোর্টস ট্যালেন্ট চমৎকার। ইয়েস স্যার। আমাদের জম্মু কাশ্মীরের যুব সমাজের মধ্যে দেশের নাম উজ্জ্বল করার মতো সামর্থ্য আছে, এবং আপনি সেটা প্রমাণ করে দেখিয়েছেন। স্যার আমার স্বপ্ন হলো অলিম্পিকে মেডেল জেতা, ওটাই স্বপ্ন। বাহ, সাবাস। ওটাই স্বপ্ন স্যার। দেখুন, আপনার থেকে শুনেই আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠলো। স্যার ওটাই আমার ড্রিম, অলিম্পিকে মেডেল জেতা, দেশের জন্য ন্যাশনাল অ্যান্থেম বাজানো, ব্যাস এটাই আমার ড্রিম। আমার দেশের এক শ্রমিক পরিবারের ছেলে এত বড় স্বপ্ন দেখছে, মানে এই দেশ অনেক এগিয়ে যাবে। স্যার অনেক এগিয়ে যাবে। আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে কৃতজ্ঞ যে তারা এখানে খেলো ইন্ডিয়া আয়োজন করেছে। এখানে প্রথমবারের জন্য এটা হয়েছে স্যার। তাই তো তোমার স্কুলেও নিশ্চয়ই তোমার জয় জয়কার হয়। ইয়েস স্যার। মহসিন, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আর আমার তরফ থেকে আপনার বাবাকে বিশেষভাবে আমার ধন্যবাদ জানাবেন, কারণ উনি মজুরের জীবন যাপন করেও আপনার জীবন গড়েছেন। আর আপনি আপনার বাবার কথামতো বিন্দুমাত্র আরাম না করে 10 বছর ধরে তপস্যা করেছেন। এটা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় প্রেরণা। আর আপনার কোচকেও আমি অনেক অভিনন্দন জানাই, যিনি আপনার পেছনে এত পরিশ্রম করেছেন। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। জয় হিন্দ। বন্ধুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনা দেশের একতা, দেশের বিকাশের জন্য খুব জরুরি। আর নিশ্চিতভাবে খেলাধুলা এতে বড় ভূমিকা পালন করে। আর তাই তো আমি বলি যে খেলাধুলো করে সেই প্রস্ফুটিত হয়। আমাদের দেশও যত টুর্নামেন্ট খেলবে তত বিকশিত হবে। আপনাদের দুজন খেলোয়াড়কে আর আপনাদের সতীর্থদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রিয় দেশবাসী, আপনারা ইউপিএসসির নাম তো নিশ্চয়ই শুনেছেন। এই সংস্থা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা সিভিল সার্ভিসের এক্সাম নেয়। আমরা সবাই সিভিল সার্ভিসের টপারদের অনুপ্রেরণামূলক কথা অনেকবার শুনেছি। তারা কঠিন পরিস্থিতিতে পড়াশোনা করার পর নিজেদের পরিশ্রমে এই সার্ভিসে নিজেদের জায়গা করে নেয়। কিন্তু বন্ধুরা, ইউপিএসসি পরীক্ষার আরও একটা বাস্তবতা আছে। হাজার হাজার এমন প্রার্থীও থাকেন যারা অত্যন্ত প্রতিভাবান। তাদের পরিশ্রমও কারোর চেয়ে কম নয়, কিন্তু সামান্য ব্যবধানের জন্য তারা চূড়ান্ত তালিকা পর্যন্ত পৌঁছতে পারে না। এই প্রার্থীদের অন্যান্য পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে হয়। এতে তাদের সময় এবং টাকা দুটোই খরচ হতো। তাই এখন এমন মেধাবী পড়ুয়াদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এবং এর নাম হলো প্রতিভা সেতু। প্রতিভা সেতুতে সেই সব প্রার্থীদের ডেটা সংরক্ষিত করা হয়েছে যারা ইউপিএসসির বিভিন্ন পরীক্ষার সমস্ত পর্যায়ে পাশ করেছে, কিন্তু চূড়ান্ত মেরিট লিস্টে তাদের নাম ওঠেনি। এই পোর্টালে 10,000-এরও বেশি এমন মেধাবী যুবক যুবতীদের ডেটা ব্যাংক রয়েছে। কেউ সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিল, কেউ ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যেতে চেয়েছিল, কেউ মেডিকেল সার্ভিসের প্রতিটি ধাপ পার করে ফেলেছিল। হ্যাঁ, কিন্তু ফাইনালে তার সিলেকশন হয়নি। এমন সব প্রার্থীদের তো এখন প্রতিভা সেতু পোর্টালে উপলব্ধ করা হচ্ছে। এই পোর্টাল থেকে প্রাইভেট কোম্পানিগুলো এই মেধাবী পড়ুয়াদের তথ্য নিয়ে
তাদের নিজেদের সংস্থায় নিয়োগ করতে পারে। বন্ধুরা, এই প্রচেষ্টার সুফলও আসতে শুরু করেছে। শতাধিক চাকরি প্রার্থী এই পোর্টালের মাধ্যমে চাকরি পেয়েছে এবং যারা সামান্য ব্যবধানের জন্য আটকে গিয়েছিল এখন নতুন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। ভারতে লুকিয়ে থাকা সম্ভাবনার ওপর সারা বিশ্বের নজর রয়েছে। এরই সাথে যুক্ত একটি সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে আজকাল পডকাস্টটি খুব ফ্যাশন চলছে। বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত পডকাস্ট নানা ধরনের মানুষ দেখেন এবং শোনেন। গত কয়েকদিনে আমিও কিছু পডকাস্টে অংশ নিয়েছিলাম। এমনি একটি পডকাস্ট হয়েছিল বিশ্বের খ্যাতনামা পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে। সেই পডকাস্টে অনেক কথা হয়েছিল এবং সারা বিশ্বের মানুষ তা শুনেওছিল। আর যখন পডকাস্টে কথা হচ্ছিল তখন কথার ছলে আমি এমনি একটা বিষয় তুলেছিলাম। জার্মানির এক খেলোয়াড় সেই পডকাস্টটি শোনেন আর আমি সেখানে যা বলেছিলাম সেগুলি তার দৃষ্টি আকর্ষণ করে। তিনি ওই টপিকটার সাথে এতটাই কানেক্ট করেন যে প্রথমে তিনি ওই টপিকটার ওপর রিসার্চ করেন আর তারপর তিনি জার্মানিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং উনি চিঠি লিখে জানালেন যে উনি ওই বিষয়টি নিয়ে ভারতের সাথে যুক্ত হতে চান। আপনারা ভাবছেন যে মোদিজি পডকাস্টে এমন কি বিষয় বলে দিলেন যা জার্মানির একজন খেলোয়াড়কে অনুপ্রাণিত করলো? এটা কোন বিষয় ছিল? আমি আপনাদের মনে করিয়ে দিই। সেই পডকাস্টে কথায় কথায় মধ্যপ্রদেশের শাহডোলের একটি গ্রামের বিষয়ে বলেছিলাম, যেখানে ফুটবলের দারুণ ক্রেজ রয়েছে। আজ থেকে 2 বছর আগে আমি শাহডোল গিয়েছিলাম, সেখানকার ফুটবল প্লেয়ারদের সাথে দেখা করেছিলাম। লাস্টে একটা প্রশ্নের উত্তরে আমি শাহডোলের ফুটবল প্লেয়ারদের বিষয়েও উল্লেখ করেছিলাম। এই কথাটাই জার্মানির ফুটবল প্লেয়ার এবং কোচ ডিয়েটমার বেয়ার্সডর্ফার ও শোনেন। শাহডোলের তরুণ ফুটবল প্লেয়ারদের লাইফ জার্নি তাকে খুব প্রভাবিত এবং অনুপ্রাণিত করেছিল। সত্যি কেউ কল্পনাও করেনি যে এখানকার প্রতিভাবান ফুটবল প্লেয়াররা অন্য দেশের দৃষ্টি আকর্ষণ করবে। এখন জার্মানির এই কোচ শাহডোলের কিছু খেলোয়াড়কে জার্মানির একটা একাডেমিতে ট্রেনিং দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এরপরে মধ্যপ্রদেশ সরকারও তার সাথে যোগাযোগ করেছে। শীঘ্রই শাহডোলের আমাদের কিছু তরুণ বন্ধু ট্রেনিং কোর্সের জন্য জার্মানি যাবে। এটা দেখেও আমার খুব আনন্দ হয় যে ভারতে ফুটবলের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। ফুটবল প্রেমীদের অনুরোধ করছি যে যখনই সময় পাবেন আপনারা শাহডোল অবশ্যই যান এবং সেখানকার এই স্পোর্টিং রেভলিউশনকে কাছ থেকে দেখুন। আমার প্রিয় দেশবাসী, সুরাটে বসবাসকারী জিতেন্দ্র সিং রাঠোরের ব্যাপারে জেনে আপনাদের খুব ভালো লাগবে, মন গর্বে ভরে যাবে। জিতেন্দ্র সিং রাঠোর একজন সিকিউরিটি গার্ড এবং উনি এমন এক অদ্ভুত উদ্যোগ নিয়েছেন যা প্রত্যেক দেশপ্রেমিকের জন্য অনেক বড় প্রেরণা। গত কয়েক বছর ধরে উনি সেই সব জওয়ানদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন যারা ভারত মাতার সুরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জানকারিয়াঁ মौजूद ওনার কাছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এখনো পর্যন্ত শহীদ হওয়া হাজার হাজার বীর সৈনিকদের ব্যাপারে তথ্য আছে। ওনার কাছে শহীদদের হাজার হাজার ছবিও আছে। একবার একজন শহীদের বাবার বলা কথা ওনার হৃদয় ছুঁয়ে গেছিল। শহীদের বাবা বলেছিলেন, ছেলে গেছে তো কি হয়েছে, দেশ তো সুরক্ষিত আছে, তাই না? এই একটা কথা জিতেন্দ্র সিং জির মনে দেশভক্তির এক অদ্ভুত আবেগ জাগিয়ে দিয়েছিল। আজ উনি অনেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। উনি প্রায় 2500
শহীদের বাবা মায়ের পায়ের ধুলো সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছেন। এটা সশস্ত্র বাহিনীর প্রতি ওনার গভীর ভালোবাসার আর সংযোগের এক জীবন্ত উদাহরণ। জিতেন্দ্রজির জীবন আমাদের দেশভক্তির আসল শিক্ষা দেয়। আমার প্রিয় দেশবাসী, আজকাল আপনারা দেখেছেন প্রায় বাড়ির ছাদে বড় বড় বিল্ডিংয়ে, সরকারি দপ্তরে সোলার প্যানেল দেখা যায়। মানুষ এখন এর গুরুত্ব বুঝতে পারছে আর খোলা মনে এটি গ্রহণ করছে। আমাদের দেশের ওপর সূর্যদেবের এত কৃপা, তাহলে কেন আমরা তাঁর দেওয়া সেই শক্তির পূর্ণ ব্যবহার করব না? বন্ধুরা, সোলার পাওয়ারের মাধ্যমে কৃষকদের জীবনও বদলে যাচ্ছে। সেই একই ক্ষেত, একই পরিশ্রম, একই কৃষক, কিন্তু এখন পরিশ্রমের ফল অনেক বেশি। এই বদল আসছে সোলার পাম্প আর সোলার রাইস মিল থেকে। আজ দেশের অনেক রাজ্যে শতাধিক সোলার রাইস মিল স্থাপন করা হয়েছে। এই সোলার রাইস মিলগুলো কৃষকদের আয়ের সাথে সাথে তাদের মুখের জেল্লাও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, বিহারের দেবকীজি সোলার পাম্প দিয়ে গ্রামের ভাগ্য বদলে দিয়েছেন। মুজাফফরপুরের রতনপুরা গ্রামের বাসিন্দা দেবকীজিকে লোকেরা এখন ভালোবেসে সোলার দিদি বলে ডাকে। দেবকীজি, ওনার জীবন সহজ ছিল না। কম বয়সেই বিয়ে হয়ে গেছিল। একটা ছোট্ট ক্ষেত, 4টি শিশুর দায়িত্ব আর ভবিষ্যতের কোনো পরিষ্কার ছিল না। কিন্তু ওনার সাহস কখনো ভাঙেনি। উনি একটা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত হলেন, আর সেখানেই উনি সোলার পাম্পের ব্যাপারে জানতে পারলেন। তিনি সোলার পাম্পের জন্য চেষ্টা শুরু করলেন আর তাতে সফলও হলেন। সোলার দিদির সোলার পাম্প এরপর গ্রামের ছবিটাই বদলে দিল। যেখানে আগে কয়েক একর জমিতে সেচ করা যেত, এখন সোলার দিদির সোলার পাম্প দিয়ে 40 একরেরও বেশি এলাকায় জল পৌঁছচ্ছে। সোলার দিদির এই অভিযানে গ্রামের অন্য কৃষকরাও যোগ দিয়েছেন। তাদের ফসল সবুজ হয়ে উঠতে শুরু করেছে, আয় বাড়তে শুরু করেছে। বন্ধুরা, আগে দেবকীজির জীবন 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ উনি পুরো আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করছেন। সোলার দিদি হয়ে টাকা কামাচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, উনি এলাকার কৃষকদের কাছ থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট নেন। এখন পুরো গ্রামে ওনাকে খুব সম্মানের সাথে দেখা হয়। ওনার পরিশ্রম আর দূরদর্শিতা দেখিয়ে দিয়েছে যে সৌরশক্তি শুধু বিদ্যুতের উৎস নয়, বরং এটা গ্রামে গ্রামে নতুন আলো নিয়ে আসার এক নতুন শক্তিও। আমার প্রিয় দেশবাসী, 15ই সেপ্টেম্বর ভারতের মহান ইঞ্জিনিয়ার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরাইয়াজির জন্মদিন। সেই দিনটাকে আমরা ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করি। ইঞ্জিনিয়াররা শুধু মেশিন বানান না, তারা স্বপ্নকে বাস্তবে পরিণত করার কর্মযোগী। আমি ভারতের প্রতিটি ইঞ্জিনিয়ারের প্রশংসা করি এবং তাদেরকে আমার শুভেচ্ছা জানাই। বন্ধুরা, সেপ্টেম্বরেই ভগবান বিশ্বকর্মা পুজোর পবিত্র অনুষ্ঠানও আসতে চলেছে। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী। এই দিনটা আমাদের সেই সব বিশ্বকর্মা ভাইদেরও উৎসর্গ করা হয়েছে যারা ঐতিহ্যবাহী শিল্প, দক্ষতা এবং জ্ঞান বিজ্ঞানকে অবিরত এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দিচ্ছেন। আমাদের ছুতোর, কামার, স্বর্ণকার, কুমোর, ভাস্কর এবং রাজমিস্ত্রি, এরা সকলে সবসময় ভারতের সমৃদ্ধির ভিত্তি হয়ে থেকেছে। আমাদের এই বিশ্বকর্মা ভাইদের সাহায্য করার জন্যই সরকার বিশ্বকর্মা যোজনাও চালু করেছে।
বন্ধুরা, এখন আমি আপনাদের একটি অডিও রেকর্ডিং শোনাতে চাই। तो ये जो मानपत्र में आपने लिखा है, ये स्टेटों के बारे में मैंने जो कुछ किया या हैदराबाद के बारे में हमारी गवर्नमेंट ने जो कुछ किया, ठीक है किया, लेकिन आप जानते हैं कि हैदराबाद का किस्सा इस तरह से हमने किया, उसमें कितनी मुसीबत हुई। सब स्टेटों के साथ, सब प्रिंसेस के साथ हमने वायदा दिया था कि भाई कोई प्रिंस का, कोई राजा का हम अलग फैसला नहीं करेंगे, सबका एक ही साथ, जैसे सबका होता है ऐसा उनका भी। लेकिन उनके लिए हमने वहां तक अलग समझौता किया। সর্দার বল্লভভাই পটেলর হায়দ্রাবাদের ঘটনা নিয়ে তাঁর কণ্ঠে যে যন্ত্রণা আছে তা আপনারা অনুভব করতে পারেন। আগামী মাসের সেপ্টেম্বরে আমরা হায়দ্রাবাদ মুক্তি দিবসও পালন করব। এই সেই মাস যখন আমরা সেই সমস্ত বীরদের সাহসিকতাকে স্মরণ করি যারা অপারেশন পোলোতে অংশগ্রহণ করেছিলেন। আপনারা সবাই জানেন যে আগস্ট 1947-এ যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন হায়দ্রাবাদ এক ভিন্ন পরিস্থিতিতে ছিল। নিজাম আর রাজাকারদের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছিল। তেরঙ্গা ওড়ানো বা বন্দে মাতরম বলার জন্যেও মৃত্যুদণ্ড দেয়া হতো। মহিলা ও গরিবদের ওপর অত্যাচার করা হতো। সেই সময় বাবা সাহেব আম্বেদকরও সতর্ক করেছিলেন যে এই সমস্যাটি খুব বড় হয়ে উঠছে। অবশেষে সর্দার প্যাটেল বিষয়টির হাতে তুলে নেন। তিনি সরকারকে অপারেশন পোলো শুরু করার জন্য প্রস্তুত করেন। রেকর্ড সময়ে আমাদের সেনাবাহিনী হায়দ্রাবাদকে নিজামের অত্যাচার থেকে মুক্ত করে এবং ভারতের অংশ করে তোলে। সারা দেশ এই সাফল্যের উৎসব পালন করেছিল। আমার প্রিয় দেশবাসী, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন, সেখানে আপনারা ভারতীয় সংস্কৃতির প্রভাব অবশ্যই দেখতে পাবেন। আর এই প্রভাব শুধু বিশ্বের বড় বড় শহরেই সীমাবদ্ধ নয়, বরং ছোট শহরগুলোতে দেখা যায়। ইতালির একটি ছোট্ট শহর ক্যাম্প রোতোন্দোতে এমনই কিছু দেখা গেছে। এখানে মহর্ষি বাল্মীকিজির মূর্তি উন্মোচন করা হয়েছে। এই অনুষ্ঠানে সেখানকার মেয়র সহ এলাকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন। এখানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মানুষেরা মহর্ষি বাল্মীকিজির মূর্তি স্থাপন হওয়ায় খুব খুশি। মহর্ষি বাল্মীকির বার্তা আমাদের সকলকে খুব অনুপ্রাণিত করে। বন্ধুরা, এই মাসের শুরুতে কানাডার মিসিসাগাতে প্রভু শ্রী রামের 51 ফুট উঁচু মূর্তিরও উন্মোচন করা হয়েছে। এই অনুষ্ঠানটি নিয়ে মানুষের মধ্যে খুব উৎসাহ ছিল। সোশ্যাল মিডিয়াতে প্রভু শ্রীরামের বিশাল মূর্তির ভিডিওগুলি খুব শেয়ার করা হয়েছিল। রামায়ণ এবং ভারতীয় সংস্কৃতির প্রতি এই ভালোবাসা এখন বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে যাচ্ছে। রাশিয়ায় একটি বিখ্যাত স্থান আছে, ভ্লাদিভোস্তক। অনেক মানুষ এটিকে এমন একটি জায়গা হিসেবে জানে যেখানে শীতকালে তাপমাত্রা -20 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই মাসে ভ্লাদিভোস্তকে একটি অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এখানে রামায়ণের বিভিন্ন থিমের ওপর রাশিয়ান শিশুদের আঁকা বিভিন্ন পেন্টিং শোকেস করা হয়েছিল। এখানে একটি কম্পিটিশনেরও আয়োজন করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় সংস্কৃতির প্রতি ক্রমবর্ধমান সচেতনতা দেখে সত্যি খুব আনন্দ হয়। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবার এতটাই। এই সময় সারা দেশে গণেশ উৎসব পালিত হচ্ছে। আগামী দিনে অনেক উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবগুলিতে
আপনারা কখনোই স্বদেশীর বিষয়টি ভুলে যাবেন না। উপহার সেটাই যা ভারতে তৈরি, পোশাক সেটাই যা ভারতে বোনা, সাজসজ্জা হবে সেটাই যা ভারতের তৈরি সামগ্রী দিয়ে বানানো, আলো হবে স্বদেশী, এবং আরও এমন অনেক কিছু। জীবনের প্রতিটি প্রয়োজনে সবকিছু স্বদেশী হোক। গর্বের সাথে বলুন এটা স্বদেশী, গর্বের সাথে বলুন এটা স্বদেশী, গর্বের সাথে বলুন এটা স্বদেশী। এমন মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। একটাই মন্ত্র, ভোকাল ফর লোকাল। একটাই রাস্তা, আত্মনির্ভর ভারত। একটাই লক্ষ্য, বিকশিত ভারত। বন্ধুরা, এই আনন্দের মাঝে আপনারা সবাই পরিচ্ছন্নতার ওপর জোর দিন, কারণ যেখানে পরিচ্ছন্নতা আছে সেখানে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়। বন্ধুরা, মন কি বাতের জন্য আমাকে এভাবেই প্রচুর সংখ্যায় আপনাদের বার্তা পাঠাতে থাকুন। আপনাদের প্রত্যেকটা পরামর্শ এই অনুষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ফিডব্যাক আমাকে অবশ্যই পাঠাতে থাকুন। পরের বার যখন আমাদের দেখা হবে তখন আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার,